আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। বাবা প্রতিরোধ যোদ্ধা সন্দেহে শিশু হত্যা তালেবানের। টিকার বুস্টার ডোজ নিয়ে যা বলছেন জো বাইডেন। ভেঙে পড়ছে আফগানিস্তানের ব্যাংকিং সিস্টেম, বললেন কর্মকর্তা। এবার ইরান সব রেড লাইন অতিক্রম করেছে, বলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। আফগানিস্তানের জব্দ অর্থ ছাড়ে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান পাকিস্তানের। বাংলাদেশি সাবিনার খুনির নাম প্রকাশ। খাদ্য সংকটেও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। জাতিসংঘ ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে যা বলছে ইরান। এবং সর্বশেষ থাকছে ১৫০০ বছরের পুরনো গুপ্তধন সমুদ্র গর্ভে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনি কোন দেশের কোন স্থান থেকে শুনছেন সেটা কমেন্টস করে জানিয়ে দিন। আফগানিস্তানের তাখার প্রদেশে এক শিশুকে নৃশংসভাবে হত্যা করেছে তালেবান। শিশুটির পিতাকে প্রতিরোধ যোদ্ধা হিসেবে সন্দেহ করার পর তাকে হত্যা করা হয়। তালেবানের এই নৃশংসতার খবর প্রকাশ করেছে পাঞ্জাশির অবজারভার। স্বাধীন এই মিডিয়াটি পাঞ্জাশির এবং আফগানিস্তান ইস্যুতে খবর প্রকাশ করেছে। পাঞ্জাশির অবজারভার এক টুইটার বার্তায় লেখে, তাখার প্রদেশে এক শিশুকে খুন করেছে তালেবান যোদ্ধারা। তার পিতাকে প্রতিরোধ যোদ্ধা হিসেবে সন্দেহ করা হয়। বিরুদ্ধচারণকারীদের সঙ্গে তালেবানের আচরণের প্রতিফলন ঘটেছে শিশু হত্যার ঘটনায়। আফগানিস্তান দখলের পর তালেবান একটি মধ্যমপন্থী ইমেজ উপস্থাপন করতে চাইছে। আন্তর্জাতিক আস্থা অর্জনের জন্য এই চেষ্টা হলেও বিশেষজ্ঞরা বলছেন, কাবুল বিমানবন্দরের চিত্র প্রমাণ করেছে গোষ্ঠীটি একই রকম উগ্র এবং সহিংস মনোভাব বজায় রেখেছে। তালেবানের আগের মেয়াদের সময়ও সহিংসতা তাদের অংশ ছিল। কাবুলে রক্তপাত ছাড়াই ক্ষমতা হস্তান্তর একটি ভালো ইমেজ তৈরির পরিকল্পনা ছাড়া আর কিছুই ছিল না। করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার হোয়াইট হাউসে বুস্টার ডোজ নেন তিনি। এর আগে ফাইজার বায়োনটেকের 2 ডোজ টিকা নিয়েছিলেন বাইডেন। সে ধারাবাহিকতায় বুস্টার ডোজ হিসেবে ফাইজার বায়োনটেকের 3য় ডোজ নিলেন তিনি। জো বাইডেনের দফতর থেকে বলা হয়েছে, জো বাইডেন 21শে ডিসেম্বর ডেলওয়ারের ক্রিশ্চিয়ান হাসপাতালে ফাইজারের টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। সেই সময় জনগণকে আশ্বস্ত করে তিনি বলেছেন, টিকা নিয়ে দুশ্চিন্তা করার কিছুই নেই। প্রথম ডোজ নেওয়ার 3 সপ্তাহ পর চলতি বছরের জানুয়ারিতে তিনি দ্বিতীয় ডোজ নিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ফাইজার বায়োনটেকের টিকার বুস্টার ডোজের অনুমতি দেয়। 65 বছর বয়সী এবং এর চেয়ে বেশি বয়সী ব্যক্তিদের জন্য এই ডোজের অনুমোদন দেওয়া হয়। বাইডেনের বয়স এখন 78 বছর। বুস্টার ডোজ নেওয়ার সময় তিনি তার বয়স নিয়েও মজা করেছেন। বলেন, তার বয়স 65 বছরের ওপরে। গত সপ্তাহ থেকে করোনার ডেল্টা ধরন প্রতিরোধে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করেছিল বাইডেন প্রশাসন। এই কারণে ফাইজার গণহারে বুস্টার ডোজ প্রদানের জন্য আবেদন করে। কিন্তু এফডিএর প্যানেল সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে শুধু বয়স্ক এবং উচ্চ ঝুঁকিতে থাকা নাগরিকদের 3য় ডোজ প্রদানের সুপারিশ করেছে। আফগানিস্তানের সবচেয়ে বড় ঋণ দানকারী ব্যাংকের শীর্ষ কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেছেন, দেশটির ব্যাংকিং সিস্টেম ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ইসলামিক ব্যাংক অব আফগানিস্তানের প্রধান নির্বাহী সাইদ মুসা কালিম আল ফালাহি বলেছেন, ভোক্তাদের আতঙ্কে দেশটির আর্থিক শিল্প অস্তিত্বের সংকটে পড়েছে। কাবুলে অস্থিরতার কারণে দুবাইয়ে অবস্থান করছেন সাইদ মুসা কালিম আল ফালাহি। সেখান থেকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে সাক্ষাৎকারে তিনি বলেছেন, এই মুহূর্তে বিপুল অর্থ তুলে নেওয়া হয়েছে। কেবল তোলাই হচ্ছে, বেশিরভাগ ব্যাংক এখন কার্যক্রম চালাচ্ছে না আর পূর্ণ সেবা দিচ্ছে না বলে জানান তিনি। গত আগস্টে তালেবান নিয়ন্ত্রণে নেয়ার আগে থেকে আফগানিস্তানের অর্থনীতি দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। এটি এমনিতেই বিপুল বৈদেশিক সাহায্যের ওপর টিকে ছিল। বিশ্ব ব্যাংকের হিসেব মতে আফগানিস্তানের ডিজিডিপির 40%ই আসতো আন্তর্জাতিক ঋণ থেকে। তবে তালেবান নিয়ন্ত্রণ নেয়ার পর আন্তর্জাতিক তহবিল আটকে দিয়েছে পশ্চিমারা। বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এ থাকা অর্থ তুলতে পারছেন না আফগানিস্তান। ইসলামিক ব্যাংক অব আফগানিস্তানের প্রধান নির্বাহী সাইদ মুসা কালিম আল ফালাহি বলেছেন, তালেবানের অন্য উৎস থেকে অর্থ সংগ্রহের চেষ্টা উৎসাহব্যঞ্জক। তিনি বলেন, তারা চীন, রাশিয়া এবং আরও কয়েকটি দেশের দিকে তাকাচ্ছে। মনে হচ্ছে এখন হোক বা পরে হোক, আলোচনায় তারা সফল হবেই। চীন ইতিমধ্যে আফগানিস্তানে পুনর্গঠনে আগ্রহ দেখিয়েছে। তালেবানের সঙ্গেও কাজ করতে চায় তারা।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান সমস্ত রেড লাইন অতিক্রম করে ফেলেছে। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া ভাষণে তিনি বলেছেন, ইসরায়েল কোনোভাবেই তেহরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেবে না। জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেয়া প্রথম ভাষণেই নাফতালি বেনেট বলেছেন, ইরান মধ্যপ্রাচ্যকে একটি পারমাণবিক ছাতার অধীনে নিয়ন্ত্রণ করতে চায়। ইরানের পারমাণবিক কার্যক্রম ঠেকাতে আন্তর্জাতিক তৎপরতা আরও সংহত করার আহ্বান জানান তিনি। তবে নিজের সুরক্ষা ইসরায়েলের পদক্ষেপ নেওয়ার সম্ভাবনার দিকেও ইঙ্গিত দেন নাফতালি বেনেট। অতীতেও ইসরায়েল এ ধরনের হুমকি দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি চূড়ান্ত মুহূর্তে পৌঁছেছে আর আমাদের ধৈর্য আছে। কথায় সেন্ট্রিফিউজের ঘোড়া বন্ধ হবে না। তিনি বলেন, ইসরায়েল কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। নাফতালি বেনেটের বক্তব্যে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি ইরান। ডানপন্থী বেনেট ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধী। নিরাপত্তা পরিষদের ভাষণে ফিলিস্তিন প্রসঙ্গে এড়িয়ে যান তিনি। আর এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন ফিলিস্তিনি নাগরিকরা। আমেরিকায় জব্দ করা আফগানিস্তানের $1,000 কোটি অর্থ ছেড়ে দেওয়ার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, আফগানিস্তানের অর্থনীতি ভেঙে পড়ার দ্বারপ্রান্তে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমেরিকায় আটকে পড়া অর্থ ছাড়া প্রয়োজন। আফগানিস্তানের সংকটে পশ্চিমা দেশগুলো পাকিস্তানকে বলির পাঠা বানানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন কুরেশি। তিনি বলেছেন, ইসলামাবাদের একার পক্ষে আফগান সংকটের সমাধান করা সম্ভব নয় এবং এটি পাকিস্তানের একার দায়িত্বও নয়। এর আগে তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারও বহুবার দেশটির আটকে পড়া অর্থ ছেড়ে দিতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। গত মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর আমেরিকার বিভিন্ন ব্যাংকে থাকা আফগান সরকারের শত শত কোটি ডলারের পাশাপাশি দেশটির স্বর্ণের রিজার্ভ আটক করে মার্কিন সরকার। আফগানিস্তানের অর্থনীতিতে তাৎক্ষণিকভাবে সরাসরি এর প্রভাব পড়ে এবং দেশটির ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। পাক পররাষ্ট্রমন্ত্রী ওই অর্থের পরিমাণ $10 বিলিয়ন বলে ঘোষণা করলেও প্রকৃতপক্ষে আফগানিস্তানে ঠিক কী পরিমাণ অর্থ আমেরিকায় আটকে পড়েছে সে সম্পর্কে সুস্পষ্ট কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। গত 15 আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করে। এরপর ওই মাসের 31 তারিখ 20 বছর দখলদারিত্বের অবসান ঘটিয়ে অত্যন্ত অপমানজনকভাবে আফগানিস্তান ত্যাগ করেন মার্কিন সেনারা। ব্রিটিশ বাংলাদেশ স্কুল শিক্ষিকা সাবিনা নিসার সম্ভাব্য হত্যাকারীর নাম প্রকাশ করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। আলবেনিয়ান বংশোদ্ভূত 36 বছর বয়সী কোচি সেলামাইজ সাবিনা সন্দেহভাজন খুনি। হত্যাকাণ্ডের স্থান থেকে 50 মাইল দূরে ইস্টবোর্ন এলাকার একটি বাড়ি থেকে রোববার ভোর রাতে সেলামসকে গ্রেফতার করে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত নিসান মাইক্রো গাড়িটিও উদ্ধার করেছে গোয়েন্দারা। প্রাথমিক তদন্তে জানা গেছে, কোচি সেলমাজ পিজা হাটের ডেলিভারি ম্যান হিসেবে কাজ করত। সেলমাজের বিরুদ্ধে সাবিনা হত্যার অভিযোগ গঠন করে চার্জশিট দিয়েছে তদন্তকারী কর্মকর্তা। মঙ্গলবার অভিযুক্ত হত্যাকারীকে উইলস্টন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হবে। গত 18 সেপ্টেম্বর বিকেলে সাউথ ইস্ট লন্ডনের কিডব্রুক এলাকার ক্যাটর পার্কে একটি কমিউনিটি সেন্টারের পাশে সাবিনার মৃতদেহ পাওয়া যায়। তিনি লুইসাম রাশি গ্রিন প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই গ্রামে। উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে সাগরে একটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরীয় সেনাবাহিনী। মঙ্গলবার সকালে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। জাতিসংঘের উত্তর কোরিয়ার দূত পিয়ংইয়ংয়ের আত্মরক্ষা এবং অস্ত্র পরীক্ষার অধিকার কেউ অস্বীকার করতে পারে না বলার পর এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনা ঘটল। চলতি মাসের শুরুতে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্রুজ এবং ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়, কিন্তু এর মধ্যে আবার উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার ইচ্ছার কথাও জানিয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে অবগত, তবে এ পরীক্ষা যুক্তরাষ্ট্রের নাগরিক বা তার মিত্রদের কারো ওপর তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেনি। জাপানের গণমাধ্যমগুলো দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানাচ্ছে এটি ব্যালিস্টিক মিসাইল হতে পারে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন জাতীয় নিরাপত্তা কাউন্সিলকে পিয়ংইয়ংয়ের সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার উদ্দেশ্য এবং কিমের বোনের বিবৃতি সম্পর্কে পর্যালোচনা নির্দেশ দিয়েছে। করোনার মধ্যে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে উত্তর কোরিয়ায়, তবু দেশটির তাদের অস্ত্রের পরীক্ষা কমায়নি। একই সঙ্গে জাতিসংঘের অ্যাটমিক এজেন্সি জানিয়েছে, উত্তর কোরিয়া তাদের ইয়াংবেরন পারমাণবিক চুল্লি ফের চালু করেছে বলে মনে হচ্ছে। চুল্লিটিতে পারমাণবিক অস্ত্রে ব্যবহৃত প্লাটোনিয়াম উৎপাদন করা হতো।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের জাতিসংঘে দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি বলছে, বেনেটের বক্তব্য মিথ্যার ফুলঝুরি ছাড়া আর কিছুই নয়। সোমবার জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেট ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তেল আবিবের পুরনো অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী দাবি করেছেন, ইরানের পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি এমন অবস্থায় চলে গেছে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। বেনেট আরও দাবি করেছেন, ইরানের পরমাণু কর্মসূচি সবগুলো রেড লাইন অতিক্রম করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী এমন বক্তব্যের নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি। তিনি বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সম্পর্কে কথা বলার অধিকার শত শত পরমাণু অস্ত্রের অধিকারী ইসরায়েলের নেই। রাভাঞ্চি আরও বলেছেন, জাতিসংঘে চলতি বছর ইরান ভীতি ছড়িয়ে দেওয়ার কাজকে নতুন উচ্চতায় নিয়ে গেছে তেল আবিব। স্পেনে অপেশাদার দুই ডুবুরি সমুদ্র গর্ভে ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎ গুপ্তধনের সন্ধান পেয়ে গেছেন। অর্ধশতাধিক ঝকঝকে স্বর্ণ মুদ্রা উদ্ধার করেছেন ওই ডুবুরিরা। তবে সেগুলোর ঐতিহাসিক কদর তাদের বস্তু মূল্যের চেয়ে অনেক বেশি। স্পেনের পূর্ব উপকূলে ইবিজা থেকে সামান্য দূরে ভূমধ্যসাগরের লাগোয়া প্রাচীন শহর জাবিয়া। একসময় রোমের উপনিবেশ ছিল এই শহর। জাবিয়াতে দুই ডুবুরি গুপ্তধন খুঁজে পেয়েছে। স্বর্ণমুদ্রাগুলো অতি প্রাচীন, কম করে ১৫০০ বছরের পুরনো। রোমের বিভিন্ন সম্রাটের আমলে তৈরি করা হয়েছিল সেগুলো। ইতিহাসবিদরা জানান, এ যাবৎ যত রোমান মুদ্রা উদ্ধার করা হয়েছে তার মধ্যে এই সংগ্রহটি অন্যতম। ডুবুরিরা প্রথমে নুড়ি পাথরের নিচে চাপা পড়ে থাকা ৮টি স্বর্ণ মুদ্রা পেয়েছেন। পরে তাদের কথায় এলাকায় তল্লাশি চালিয়ে স্পেনের প্রত্নতত্ত্ববিদরা আরও ৪৫টি স্বর্ণ মুদ্রা উদ্ধার করে। সমুদ্রের তল থেকে উদ্ধার করা স্বর্ণ মুদ্রার ওই সংগ্রহ দেখে ইতিহাসবিদরা উচ্ছ্বসিত। এক বিবৃতিতে স্পেনের অ্যালিসেন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সেই উচ্ছ্বাসের কথা বেশ ফলাও করে জানিয়েছেন। উচ্ছ্বাসের কারণ মুদ্রাগুলোর বর্তমান অবস্থা। সেগুলোতে সময়ের ছাপ তো পড়েই নেই, বরং ১৫০০ বছরের পুরনো মুদ্রা এখনও বেশ ঝকঝকে। এক গবেষকের কথায় দেখে মনে হবে যেন কালই তৈরি করা হয়েছিল। এতে দুটি সুবিধা হয়েছে। প্রথমত, মুদ্রায় খোদাই করা রোমান সম্রাটদের ছবি এবং লিপি স্পষ্ট বোঝা গেছে। দ্বিতীয়ত, তা থেকে মুদ্রাগুলোর সময়কাল সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাওয়া গেছে।